এই আব্দুল বারেক সে 18 বছর বয়সে বিদেশে পাড়ি জমায়। বিদেশে সে কর্মের সন্ধানে যায়, সেখানে 2 বছর অবস্থান করে। 2 বছর অবস্থান করে তারপর 20 বছর বয়সে সে দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে সে প্রতারণা শুরু করে। এবং বর্তমানে তার বয়স 63 বছর। এই 20 বছর বয়স থেকে 63 বছর বয়স, অর্থাৎ বিগত 43 বছর ধরে সে নিরবিচ্ছিন্নভাবে প্রতারণা করে যাচ্ছে। বিভিন্নভাবে লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা অর্থ সে উপার্জন করেছে। তো তার একটা গ্রুপ আছে, সেই গ্রুপের নাম আরসিডি। এই গ্রুপটা আরসিডি হিসেবে পরিচিত। তবে আরসিডির যে পূর্ণ রূপ শুধুমাত্র তারা নিজেরাই জানে। বাইরে তারা নিজেদেরকে আরসিডি মেম্বার হিসেবে পরিচয় দিয়ে থাকে, কিন্তু আরসিডির পূর্ণ রূপটা তারা ব্যতিরেকে বাইরে কাউকে তারা জানায় না। আরসিডির অর্থ হচ্ছে রয়্যাল চিটার ডেভেলপমেন্ট। রয়্যাল চিটার ডেভেলপমেন্ট, তারা নিজেদেরকে রয়্যাল চিটার ডেভেলপমেন্টের সদস্য হিসেবে তারা একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা বা পরিচয় সেভাবেই দিয়ে থাকে। বাইরে কেউ তাদের পরিচয় জিজ্ঞেস করলেও তারা বলে আমরা আরসিডি করি, কিন্তু এই আরসিডির পূর্ণরূপ ভিতরে ঢুকলেই শুধুমাত্র বোঝা যায় আরসিডি কি। এই 43 বছর ধরে সে এই নিরবিচ্ছিন্নভাবে যে ব্যবসা করে যাচ্ছে, এ পর্যন্ত সে বাধার সম্মুখীন হয়নি। তো সাম্প্রতিককালে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে আসে প্রতারণার। তো সবসময় প্রতারণার অভিযোগ এসে থাকে। আপনারা জানেন যে অনেকেই ঢাকা শহরে প্রতারিত হয়ে থাকে বিভিন্ন কৌশলে। তো এই প্রতারণার অভিযোগগুলো আসার পরে আমরা বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করার এক পর্যায়ে আমরা এই আব্দুল বারেকের মোহাম্মদ বারেক সরকার, সেই বারেক সরকারের আমরা সংশ্লিষ্টতা পাই। এই বিষয়ে, প্রতারণার বিষয়ে বারেক সরকারের সংশ্লিষ্টতা পাই। যে বারেক সরকার একজন ভিআইপি প্রতারক বলা যায়। তার চলাফেরা, চাল চলন সমস্ত কিছু হচ্ছে উচ্চ মার্গের। সে সাধারণ যে সমস্ত প্রতারক আমরা দেখি রাস্তা পথে ঘাটে প্রতারণা করে থাকে, ওরকম প্রতারণার কৌশল সে অবলম্বন করে না। তার প্রতারণার ধরনও, তার চালচলন যেমন একদিকে ভিআইপি ধরনের, অন্যদিকে তার প্রতারণার কৌশলগুলো ভিআইপি ধরনের। তো সে সাধারণত প্রতারণা করে ওই 2-4 হাজার বা 2-1 লাখ টাকার প্রতারণা সে সাম্প্রতিককালে করেনি। সে সাধারণত 10-20-30 লাখ টাকার কমে প্রতারণার মাধ্যমে এক চালান থেকে ইনকাম করে না। তো তার মিনিমাম ইনকাম 10 লাখের উপর। আমরা যা জিজ্ঞাসাবাদে আমরা যতদূর দেখেছি যে সবচেয়ে কম প্রতারণাও হয়েছে বিগত 2-3 বছরের মধ্যে, তার কাছ থেকেও 10 লাখের কম সে অবৈধভাবে অর্জন করেনি। এই ঢাকা শহরে তারা অনেকগুলো অফিস পরিচালনা করে থাকে। এই অফিসগুলো বিভিন্ন লোকেশনে আছে, এমনকি অনেক ভিআইপি এলাকায়ও তাদের অফিস আছে। যেমন উত্তরা এলাকায় আছে, তারপর মিরপুর এলাকায় আছে, রামপুরা এলাকায় আছে, অনেক জায়গায়, ঢাকা শহরের অনেক জায়গায় তারা অফিস নিয়ে থাকে। এবং অফিসটা অত্যন্ত সুসজ্জিত, সুশোভিত একটা অফিস তারা নেয়। যে অফিসে গেলে যে কেউই কখনোই কারো মনে সন্দেহ জাগতে পারে না যে এটা কোনো অবৈধ বা প্রতারণার কারণে প্রতিষ্ঠিত কোনো অফিস। বরং দেখলে মনে হবে যে কোনো সাধারণ অফিস বা যে কোনো সরকারি অফিস তো বটেই, অনেক যে সমস্ত কর্পোরেট অফিসগুলো আছে, সেই কর্পোরেট অফিসের আদলে তৈরি করা থাকে তাদের অফিস। সাধারণত যে কেউ গেলেই সেখানে যে অভিভূত হয়ে যায় যে সুন্দর একটা অফিস, এত মনোরম, সুশোভিত, সুসজ্জিত। তো এইখানে কখনোই কারো মনে ভুলেও প্রশ্ন আসে না যে প্রতারণার কোনো বিষয় থাকতে পারে। তো তারা সাধারণত কয়েক প্রকার ভিকটিমকে তারা টার্গেট করে। কিছু কিছু ক্ষেত্রে যে রিটায়ার্ড ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকে, যাদের কাছে নগদ টাকা থাকে, রিটায়ারমেন্টের পরে অবসরে যাওয়ার পরে তার অবসরের যে সমস্ত সুযোগ সুবিধা, যে সমস্ত ভাতাদি আছে, সমস্ত ভাতাদি যখন তার কাছে থাকে নগদ, এরা সন্ধান করে বিষয়গুলো,
এই জাতীয় এই প্রকারের এক ধরনের প্রতারক আছে। বড় বড় ব্যবসায়ীদেরকে তারা টার্গেট করে এবং দেখা যাচ্ছে যে যারা অনেক অর্থ পুঁজি আছে কিন্তু কিছু করতে পারছে না, এ জাতীয় ভিকটিমকেও তারা টার্গেট করে। কিছু কিছু ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে জমি ক্রয় বিক্রয়ে সমর্থ যে সমস্ত ব্যক্তিবর্গ, যে জমি ক্রয় করতে সমর্থ, এরকম ব্যক্তিবর্গকেও তারা টার্গেট করে। তো যাদেরকেই তারা টার্গেট করে তারা অত্যন্ত বিত্তশালী হয়। এই বিত্তশালীদেরকে তারা ভিকটিম হিসাবে প্রথম টার্গেট করে। টার্গেট করার পরে তারা তাদের কোনো না কোনোভাবে এদের সাথে একটা সংযোগ স্থাপন করে তাদের সাথে রিলেশন গড়ে তোলে। রিলেশন গড়ে তোলার পর তারা তাদেরকে ওই ভিকটিমকে অফিস পর্যন্ত নিয়ে আসে। অফিস পর্যন্ত নিয়ে আসার পর বিভিন্ন যে কোনো একটি কৌশল অবলম্বন করে। হয়তো তারা জায়গা বিক্রয়ের কথা বলে, একটা জায়গার ভুয়া কাগজপত্র বানিয়ে জায়গা বিক্রয়ের কথা বলে, অথবা গার্মেন্টসের কোনো কাপড় চোপড় বিক্রয়ের কোনো লট, কারো একটা লট দেখিয়ে সেটাকে নিজেদের বলে বা মিডিয়া হিসাবে ওটা বিক্রির জন্যে উপস্থাপন করে সেইখান থেকে অবৈধভাবে অর্থ ইনকাম করে। অথবা অন্য যে কোনো উপায় আছে। অনেক সময় দেখা যায় যে তারা এই বিদেশি কাউকে সাজিয়ে নিয়ে আসে, দেশি কাউকে বিদেশি বেশে সাজিয়ে নিয়ে আসে, সাজিয়ে এনে তার মাধ্যমে তাস খেলার একটা কৌশল অবলম্বন করে। তাস খেলার কৌশল অবলম্বন করে অনেক সময় তাদের এর প্রতি ভিকটিমের প্রতি লোভ ধরিয়ে, ওই তাস খেলার যে লোভ ধরিয়ে সেখান থেকে নিজেরা একটা লক্ষ লক্ষ টাকা আয়ের একটা ভুয়া ঘটনা উপস্থাপন করে ওর আড়ালে তারা এই ভিকটিমকে প্ররোচিত করে। ভিকটিম একটা সময় প্ররোচিত হয়ে দেখা যাচ্ছে যে ওই নিজেও খেলায় অংশগ্রহণ করে এবং একসময় হেরে তারপর টাকাটা হারিয়ে আসে। অথবা অনেক সময় দেখা যায় যে জেতার পরেও বলা হয় যে ঠিক আছে আপনি যে জিতলেন, তো আপনি হয়তো 1 কোটি টাকা জিতেছে, বলবে 1 কোটি টাকা জিতেছেন, অন্ততপক্ষে আপনাকে 30 লাখ টাকা শো করতে হবে আমাদেরকে। 30 লাখ টাকা শো করলে তারপর আমরা 1 কোটি টাকা দেব। তো তাহলে ভিকটিম যদি বলে আপনাদের টাকা শো করেন, তখন তারা এই যে ব্যাগ দেখছেন এই ব্যাগটা শো করে। ব্যাগের মধ্যে নিচে বই থাকে, উপরে হয়তো দেখা যাচ্ছে 500 বা 1000 টাকার নোট এক সারি সাজিয়ে রাখে, তাতে হয়তো 2-4-5 লাখ টাকা আছে। এটা সাজিয়ে রেখে নিচে সমস্ত বই দিয়ে সাজিয়ে রেখে দেখায় এটা আমাদের টাকা, আপনার টাকা নিয়ে আসেন। এই ভিকটিম যখন তার টাকা নিয়ে এসে শো করে যে আপনার টাকা আনলেই আপনি 30 লাখ টাকা শো করলেই এখন 1 কোটি টাকা পাবেন। তো এই 30 লাখ টাকা যখনই শো করে, তারপর ওই শো করতে করতে এরা দেখা যাবে যে এর মধ্যেই এরা অফিসটা পরিবর্তন করে ফেলার একটা পরিকল্পনা গ্রহণ করে এবং অফিস পরিকল্পনা করে ফেলে।